ডেক্সটার একজন সিরিয়াল কিলার, তবে সে খুন করে অন্যান্য সিরিয়াল কিলারদেরকে। আজকে তার সামনে বসে রয়েছে আরেকজন সিরিয়াল কিলার, যে নির্দোষ 3টি বাচ্চাকে হত্যা করেছে। এখন ডেক্সটার এই সিরিয়াল কিলারের সঙ্গে তাই করবে যা সে শত শত সিরিয়াল কিলারের সঙ্গে করে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ডেক্সটারকে দেখতে পাই, সে গভীর রাতে একটি পার্টির বাইরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তার শিকারের জন্য। ঠিক তখন মাইক নামের এক লোক পার্টি থেকে বের হয়ে নিজের গাড়িতে এসে বসে, আর ঠিক তখনই পেছন থেকে ডেক্সটার তার গলায় তার পেঁচিয়ে ধরে, কিন্তু তাকে মারে না। সে বলে তার সঙ্গে চুপচাপ যেতে। তাই কোনো উপায় না দেখে মাইক বাধ্য হয়। সে চুপচাপ তার কথা মেনে নেয় আর তার সঙ্গে পৌঁছায় একটা নির্জন কেবিনে। কিন্তু সেখানে ঢুকেই বোঝা যায় এটা সাধারণ কোনো জায়গা না, কারণ সেই কেবিনে আগে থেকেই পড়েছিল 3টি শিশুর মৃতদেহ। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, এই বাচ্চাদেরকে খুন করেছে এই মাইক নিজেই, মানে যার গলায় তার ধরে রাখা হয়েছিল, কারণ সে শিশুদের কষ্ট দিতে তিলে তিলে মারতে পছন্দ করত। আর তাকে শাস্তি দিতে এসেছে এই সিরিয়াল কিলার ডেক্সটার। সে প্রথমে মাইকের গলায় একটা অজ্ঞান করার ইঞ্জেকশন দেয়। তারপর যখন তার জ্ঞান ফেরে তখন দেখে সে একটি টেবিলের উপরে নগ্ন অবস্থায় বাঁধা। আর সেই মুহূর্তে কিলার একদম ঠান্ডা মাথায় তার রক্তের স্যাম্পল নেয়। আর তারপরে সে শুরু করে তার আসল নিষ্ঠুরতা। সে একে একে মাইকের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিতে শুরু করে আর এক পর্যায়ে তাকে মেরে ফেলে। অ্যাকচুয়ালি ডেক্সটার রক্ত দেখতে খুবই পছন্দ করে, কিন্তু সে যাকে তাকে মারে না, সে শুধু তাকেই মারে যারা নিজেরাও সিরিয়াল কিলার অথবা এমন অপরাধী যাদের বিরুদ্ধে আইন বা সরকার কেউ কিচ্ছু করতে পারবে না। আর এই ধরনের মানুষের খুঁজে বের করার জন্যই ডেক্সটার কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ফরেনসিক টিমে। পরদিন সকালে কাজে যাওয়ার আগে ডেক্সটার একটা মোটরবোট নিয়ে নদীর মাঝখানে যায়। তারপর খুব হিসাব করে মাইকের সেই দেহটা পানির মধ্যে ফেলে দেয়, মানে সকল প্রমাণ মুছে দেয়। এরপর দ্রুত বাড়ি ফিরে এসে সে এয়ার কন্ডিশনার খুলে ভেতর থেকে একটা কাঠের বক্স বের করে। আর সেখানে দেখা যায় সাজানো রয়েছে অসংখ্য ব্লাড স্যাম্পল। অর্থাৎ এটা তার প্রথম শিকার না, এর আগেও সে এভাবে অনেককে মেরেছে, আর সে ট্রফির মতো তাদের রক্তের স্যাম্পল সাজিয়ে রাখত। ঠিক তখনই ডেক্সটারের কাছে ফোন আসে তার স্টেপ সিস্টার ডেব্রার। ডেব্রাও মিয়ামি পুলিশ ডিপার্টমেন্টের একজন অফিসার। সে জানায় তারা একটু আগেই একটা লাশ পেয়েছে, আর লাশটার অবস্থা একটু অদ্ভুত রকমের। সেটা শুনে ডেক্সটার সঙ্গে সঙ্গে ক্রাইম সিনে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একদম স্তম্ভিত হয়ে যায়, কারণ পাওয়া লাশটাও বেশ কয়েক টুকরো করে কাটা। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো লাশের উপর বা আশেপাশে খুনের কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, এমনকি মৃতদেহে এক ফোঁটা রক্তও আর অবশিষ্ট নেই। এর মানে পরিষ্কার, খুনি ভিকটিমকে অন্য কোথাও হত্যা করেছে আর তারপর এখানে ফেলে দিয়ে গিয়েছে। এই নিখুঁত কাজের ধরন দেখে ডেক্সটার অবাক হয়ে যায়, একই সঙ্গে মুগ্ধও হয়, কারণ আজ পর্যন্ত এত নিখুঁতভাবে এত হিসাবে খুনি সে আগে দেখেনি। ক্রাইম সিনে নিজের কাজ শেষ করে সে যখন অফিসে ফিরে আসে, তখন সার্জেন্ট জেমস এসে তাকে আরেকটা জায়গায় যেতে বলে। সেখানে একটা রুমে লাশের সঙ্গে অনেক রক্ত পাওয়া গিয়েছে। ডেক্সটার সেখানে গিয়ে রক্তের দাগগুলো খুঁটিয়ে দেখে আর বিশ্লেষণ করে বুঝে ফেলে খুনি এমন কেউ যে ছুরি চালাতে অত্যন্ত দক্ষ। এই পর্যবেক্ষণের কথা সে সেখানকার এক অফিসারকে জানিয়ে দেয়। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে জেমি নামের আরেক লোকের উপর নজরদারি করতে, কারণ জেমি ছিল ডেক্সটারের পরবর্তী টার্গেট। জেমি এমন একজন অদ্ভুত মানুষ যে বহু নারীকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে খুন করেছে, অথচ আজ পর্যন্ত কেউ তার আসল চেহারা জানতে পারেনি। ডেক্সটার যখন দেখে জেমি বাড়ির বাইরে ব্যস্ত, তখনই সুযোগ বুঝে সে ধীরে ধীরে জেমির বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি শুরু করে। খুঁজতে খুঁজতে সে পেয়ে যায় বহু অ্যাডাল্ট ম্যাগাজিন, কিন্তু সেখানেই শেষ না। আরও একটি গভীরে যাওয়ার পর সে আবিষ্কার করে জেমির ডার্ক ওয়েব। সেটি আসলে জেমির অ্যাডাল্ট ওয়েবসাইট। সেখানে জেমি লাইভে এসে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হয়, এমনকি এক পর্যায়ে তাদেরকে খুন করে ফেলে। এরপর সেই ভিডিওগুলো ডার্ক ওয়েবসাইটে আপলোড করে। এতটুকু জানার পর ডেক্সটার নিশ্চিত হয়ে যায় জেমিকে মারতেই হবে। কিন্তু ডেক্সটার কখনো তাড়াহুড়া করে না, সে একদম সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। তাই রাত নামার পর নিজের কাজ শেষ করে সে চলে যায় তার গার্লফ্রেন্ড রিটার বাড়িতে। রিটা 2 সন্তানের মা। তার স্বামী বহু অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার কারণে এখন সে জেলে। আর জেলে যাওয়ার আগে সে রিটার জীবনকে একদম জাহান্নামে পরিণত করেছিল।
তাই লোকটা জেলে যাওয়ার পরে রিটার জীবনে একটু শান্তি এসেছে। আর যেহেতু ডেক্সটার আর রিটা দুজনেই ভেতর থেকে অত্যন্ত একা, তাই তারা একে অপরকে সঙ্গে পেয়ে কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছে। বাড়িতে কিছুক্ষণ গল্প করার পর তারা দুজন মজা করার জন্য একটা পার্টিতে যায়। সেখানে ডেক্সটার সত্যিই খুব খুশি ছিল, কিন্তু হঠাৎই তার চোখ পড়ে পার্টি থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন পুলিশ অফিসারের দিকে। তাদের দেখে ডেক্সটার সেখানে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় আরেকটা লাশ। আর সেই লাশটাকেও ঠিক সকালের ভিকটিমের মতো করেই মারা হয়েছে। দেহের সকল রক্ত বের করে নেওয়া হয়েছিল। তবে এবার একটা নতুন ব্যাপার রয়েছে, এই মৃতদেহর মাথাটাই গায়েব। এই দৃশ্য দেখে ডেক্সটার অত্যন্ত অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু আপাতত সে সেই চিন্তা সরিয়ে রেখে বাড়ি ফিরে আবার জেমির ওয়েবসাইট ঘাঁটতে শুরু করে। আর সেখানেই সে জানতে পারে দুই মেয়ের কথা, যাদের জেমি আগে নৃশংসভাবে তার লালসার জন্য খুন করেছিল। ওই ভিডিওগুলো দেখার পর ডেক্সটার অত্যন্ত রেগে যায়, আর তখনই সে ঠিক করে জেমিকে শুধু মারা হবে না, তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে হবে। তবে ডেক্সটার এমন আজ থেকে না, ছোট থেকেই রক্তের প্রতি তার অদ্ভুত আকর্ষণ ছিল। ছোটবেলায় ডেক্সটারের আসল বাবা এক কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর ডেব্রার বাবা হ্যারি, যিনি নিজেও পুলিশ ডিপার্টমেন্টে ছিল, সে ডেক্সটারকে দত্তক নেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই হ্যারি বুঝে যায় ডেক্সটারের নিষ্পাপ মুখের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর চরিত্র, যার পরিবর্তন করা সম্ভব না। তবে চেষ্টা করলে সেটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে। আসলে সেই সময় ডেক্সটার নিজের বাড়িতে থাকা কুকুরটাকে মেরে ফেলেছিল, কারণ সেই কুকুর অহেতুক তার সৎ মায়ের দিকে ঘেউ ঘেউ করত। এই ব্যাপারটা জানতে পেরে হ্যারি ডেক্সটারের সঙ্গে কথা বলে, আর তখনই সে তাকে বোঝায় সবার আগে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আর যদি সে মানুষ মারতেই চায়, তাহলে তাকে এমন মানুষদেরকে মারতে হবে যারা সমাজের জন্য ক্ষতিকর, অথবা বড় বড় অপরাধ করেও দিব্যি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। ডেক্সটার সেটিই মেনে নেয়। আর তারপর হ্যারি যেহেতু নিজেও পুলিশের লোক ছিল, সে ডেক্সটারকে শিখিয়ে দেয় কিভাবে একদম পরিষ্কারভাবে মানুষ হত্যা করতে হয়, কিভাবে লাশ গায়েব করতে হয় আর প্রমাণ সরিয়ে ফেলতে হয়। এভাবেই তৈরি হতে থাকে ডেক্সটার। যাই হোক, পরদিন সকালে ডেক্সটার একটা রেস্টুরেন্টে বসে ডেব্রার সঙ্গে আগের রাতে পাওয়া লাশের ব্যাপারে কথা বলতে থাকে। সেখানেই ডেব্রা তাকে জানায় রাতের সেই মৃতদেহটা অস্বাভাবিক রকম ঠান্ডা ছিল। এটা শোনা মাত্র ডেক্সটারের মাথায় বুদ্ধি চলে আসে। সে বুঝে ফেলে খুনি নিশ্চিতভাবে লাশ ফেলার জন্য একটা ফ্রিজিং ট্রাক ব্যবহার করেছিল। এই কারণেই তার মতে সেসব ফ্রিজিং ট্রাকের খোঁজখবর নিতে হবে, যেগুলো কিছুদিনের মধ্যে চুরি হয়েছে। ডেব্রারও আইডিয়াটা ভালো লাগে, তাই সে কিছুক্ষণ পরের মিটিংয়ে এই কথাটা তুলে ধরে। কিন্তু সমস্যা হলো, ডেব্রার লেফটেন্যান্ট মারিয়া ডেব্রাকে বিশেষ পছন্দ করত না। তাই সে ডেব্রার কথায় গুরুত্ব না দিয়ে সরাসরি জেমসের সঙ্গে কথা বলার জন্য কেবিনে ঢুকে যায়। তখন ডেক্সটার নিজেই মারিয়ার কাছে গিয়ে ফ্রিজিং ট্রাকের ব্যাপারে বিস্তারিত বুঝিয়ে বলে। আর যেহেতু মারিয়া কোথাও না কোথাও ডেক্সটারকে পছন্দ করত, তাই সে এবার কথা শোনে এবং সঙ্গে সঙ্গে একটা টিমকে হারিয়ে যাওয়া রেফ্রিজারেটর ট্রাকের খোঁজে লাগিয়ে দেয়। এর কিছুক্ষণ পর একটা নির্জন বিল্ডিংয়ে ডেক্সটারের পরের শিকার জেমি কিছু লোহার রড চুরি করতে আসে। কিন্তু হঠাৎ তার চোখ গিয়ে পড়ে কাছে ঝোলানো কিছু ছবির ওপর। আর এই ছবিগুলো দেখে সে একদম ভয়ে কেঁপে ওঠে, কারণ ওই ছবিগুলো ছিল সেই সব মেয়েদের যাদের জিমি এতদিন ধরে শিকার বানিয়েছিল। ঠিক তখনই ডেক্সটার পেছন থেকে এসে উপস্থিত হয়, আর এক ঝটকায় সে জেমির উপর হামলা করে তাকে সেন্সলেস করে ফেলে। আর জেমির যখন জ্ঞান ফেরে, তখন সে দেখে সে একটা পলিথিন শিটের উপর শক্ত করে টেপ দিয়ে বাঁধা। ডেক্সটার সবসময় এভাবেই নিজের শিকারকে শেষ করত, আর এবারও তার ব্যতিক্রম করে না। সে জেমিকেও খুন করে, তারপর তার দেহ ছোট ছোট টুকরোই কেটে সব প্রমাণ গায়েব করে দেয়। কিন্তু এখানেই শেষ না। এরপর যখন ডেক্সটার নিজের বাড়ির দিকে ফিরছিল, তখন আচমকাই তার সামনে এসে পড়ে একটা রেফ্রিজারেটর ট্রাকটা দেখে ডেক্সটারের কিছুটা সন্দেহ হয়। আর ঠিক তখনই ট্রাকের ড্রাইভার পাশ কেটিয়ে যাওয়ার সময় তার গাড়ির উপর কিছু একটা ছুঁড়ে ফেলে দেয়। ফলে ডেক্সটারকে গাড়ি থামাতে হয়, আর সেই সুযোগে ট্রাকটা সেখান থেকে চলে যায়। ডেক্সটার তখন গাড়ির উপর ছুঁড়ে ফেলা জিনিসটা ভালো করে চেক করে, আর সেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেটা ছিল আগের রাতের লাশটার কাটা মাথা। এই ভয়ঙ্কর দৃশ্য দেখেই ডেক্সটার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। তদন্তের সময় মারিয়া চেষ্টা করে ড্রাইভারের চেহারা সম্পর্কে ডেক্সটারের কাছ থেকে কিছু জানতে, কিন্তু ডেক্সটার এ ব্যাপারে কিছু বলতে পারে না। এরপর ডেক্সটার যখন বাড়ি ফিরে আসে, তখন আরও কিছু অদ্ভুত ঘটনা তার জন্য অপেক্ষা করছিল। নিজের ফ্রিজের উপর সে দেখতে পায় একটা পুতুলের কাটা মাথা, আর ফ্রিজ খুলতেই ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুতুলের বাকি কাটা অংশগুলো দেখতে পায়।
এই দৃশ্য দেখেই ডেক্সটার বুঝে যায় এই নতুন সিরিয়াল কিলার তার বাড়ি এবং তার সম্পর্কে খুব ভালোভাবেই জানে, আর সে এখন ডেক্সটারের সঙ্গেই খেলতে চাইছে। তবে আশ্চর্যের বিষয়, ডেক্সটার কোনোভাবেই এটাকে ভয় পায় না, বরং উল্টো খুশি হয়, কারণ তার মনে হয় এবার সে একজন প্রবল প্রতিদ্বন্দ্বী পেয়েছে। যাই হোক, পরের দিন ডেক্সটার একটা কাজের জন্য কোর্টে যায়, আর কোর্ট থেকে বের হওয়ার সময় তার নজর পড়ে এক কান্নায় ভেঙে পড়া পরিবারের উপর। তাদের ছেলেকে এক ধনী লোক নিজের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, কিন্তু সেই লোকটা এতটাই ধনী আর টাকাওয়ালা যে সে পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দিয়ে সবার সামনে এমন দেখাচ্ছে যেন ছেলেটাকে সে নয়, তার ড্রাইভার মেরেছে। এই সত্যটা জানার পর ডেক্সটার মামলাটা মন দিয়ে শোনে আর ঠিক করে ফেলে তার পরের শিকার হবে ম্যাট। কোর্ট থেকে বেরিয়ে ডেক্সটার এরপর যায় আরেকটা ক্রাইম স্পটে। সেখানে একজন মানুষকে কেউ একটা ব্রিজ থেকে নিচে ফেলে মেরে ফেলেছে, আর মৃত লোকটার মুখের ভেতরে ছিল এক টুকরো মাংস। এটা দেখে ডেক্সটার সঙ্গে সঙ্গে বুঝে যায় লোকটার উপর অন্য কোথাও হামলা হয়েছিল, আর আত্মরক্ষার চেষ্টা করতেই সে খুনির হাত বা পায়ে কামড়ে দিয়েছিল, যার ফলে তার মুখে রয়েছে খুনির মাংস। তবু শেষ পর্যন্ত খুনি তাকে মেরে ফেলতে সক্ষম হয় আর তারপর ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। এর কিছুক্ষণ পর ডেক্সটার যখন নিজের অফিসে ফিরে আসে, তখন ডেবরা তার কাছে এসে তার নতুন বয়ফ্রেন্ড জনের কথা বলে। সব শুনে ডেক্সটারেরও সেটা ভালো লাগে, আর সে ডেবরাকে বলে জন আর রিটাকে নিয়ে একসঙ্গে ডাবল ডেটে গেলে কেমন হয়। ডেবরার কাছে আইডিয়াটা ভালো লাগে, আর তারা যখন এই নিয়ে কথা বলছিল ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মারিয়া। সে সবাইকে জানায় ব্রিজের নিচে যেই লাশটা পাওয়া গিয়েছে সেটা আর কারো নয়, তাদের নিজেদের ডিপার্টমেন্টেরই এক পুলিশ অফিসার রিকির। এই খবর শুনে সবাই একদম চমকে যায়। পরিস্থিতি সামলে দিতে মারিয়া আর জেমস রিকের স্ত্রীকে খবর দিতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সেখানে গিয়ে আরও ভয়ঙ্কর একটা বিষয় সামনে আসে, কারণ রিকের স্ত্রীকেও তারা খুঁজে পায় মারাত্মক আহত অবস্থায়। এটা দেখে তারা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকে আর তাকে হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর ডেক্সটারও সেখানে পৌঁছে ঘটনাস্থলের রক্তের দাগ বিশ্লেষণ করতে শুরু করে। তল্লাশির এক পর্যায়ে সে সোফার নিচে খুঁজে পায় রিকির ওয়াইফের ফোন। ডেক্সটার এই ব্যাপারটা অফিসের অ্যাঞ্জেলকে জানিয়েছিল ঠিকই, কিন্তু ঠিক তখনই জেমস হঠাৎ করে ফোনটা নিজের হাতে নিয়ে নেয়। সে বলে ফোনটা পরীক্ষা করতে হবে, আর এই অজুহাতে সে ফোনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ডেক্সটারও নিজের বাড়িতে ফিরে যায় এবং ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের সকালেই হঠাৎ ডেবরার ফোন আসে তার কাছে, আর ফোনে ডেবরা জানায় কয়েকদিন আগে চুরি হয়ে যাওয়া একটা রেফ্রিজারেটর ট্রাক সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে। সে ট্রাকের লোকেশন খুঁজে পেয়েছে। এই খবর পাওয়া মাত্রই ডেক্সটার দেরি না করে সরাসরি সেখানে গিয়ে পৌঁছায়, আর ট্রাকের ভেতর ঢুকতেই তারা এমন একটি জিনিস দেখে যা দেখে ডেক্সটার, ডেবরা আর অ্যাঞ্জেল তিনজন রীতিমতো স্তব্ধ হয়ে যায়। বরফের এক টুকরার ভেতরে 5টা আঙুল কেটে আটকে রাখা হয়েছে। দৃশ্যটা ছিল একদম অস্বাভাবিক। যাই হোক, তারা সেই বরফের টুকরা অফিসে নিয়ে আসে। অফিসে এনে যখন সেই বরফের উপর গরম পানি ঢালা হয়, তখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে আরও ভয়ঙ্কর এক তথ্য। 5টা আঙুলের 5টাই আলাদা নেলপালিশ করা। এই দৃশ্য দেখে বাকিরা কিছুই বুঝতে পারে না, কিন্তু ডেক্সটার বুঝে যায়। সে বুঝে ফেলে এই কিলার আসলে তাকে ইমপ্রেস করতে চাইছে, আর এই কথাটা তার মাথায় আসে কারণ এর আগেই এই একই নেলপালিশ সেই কিলার ডেক্সটারের বাড়িতে রেখে যাওয়া পুতুলটার গায়েও দিয়েছিল। অর্থাৎ এটা কেবলমাত্র খুন না, এটা একটা মেসেজ, আর সেই মেসেজটা শুধুমাত্র ডেক্সটারের জন্য। এর মধ্যেই অ্যাঞ্জেল নতুন একটা তথ্য বের করে। রিকির মুখে যে মাংসের টুকরা পাওয়া গিয়েছিল সেটা নরবেটা নামের এক গ্যাংস্টারের, আর সেই নরবেটো কাজ করে গুরেরা নামের এক মাফিয়ার সাথে। ঠিক তখন নরবেটো গুরেরার সঙ্গেই বসে পোকার খেলছিল, কিন্তু বেশিক্ষণ না, কারণ অল্প পরেই জেমস কয়েকজন অফিসারকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর তাকে ধরে জেলে নিয়ে আসে। জেলে নিয়ে গিয়ে জেমস আর মারিয়া তাকে জেরা করতে থাকে, কিন্তু নরবেটো বারবার একটা কথাই বলে, সে রিকিকে মারেনি। তবু সেই জেরার মাঝেই মারিয়ার চোখ গিয়ে পড়ে নরবেটোর হাতে থাকা একটা ক্ষতের উপর, আর সেটা দেখেই মারিয়া বুঝে যায় রিকি আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার হাতেই কামড় বসিয়েছিল। ওদিকে একই সময়ে ডেক্সটার আর অ্যাঞ্জেল রিকির বাড়িতে তদন্ত চালাতে গিয়ে সেখানে নরবেটোর রক্তও খুঁজে পায়। এবার আর সন্দেহ থাকে না, সবকিছু স্পষ্ট হয়ে যায়। রিকিকে নরবেটোই খুন করেছে, আর পরে রিকির স্ত্রীর উপর হামলা হয়েছিল সেটার পেছনেও নিশ্চয়ই তারই হাত ছিল। এই সত্য জানার পর জেমস চাইছিল যত দ্রুত সম্ভব নরবেটোর শাস্তির ব্যবস্থা করতে, কিন্তু মারিয়া এত তাড়াহুড়া করতে রাজি ছিল না, কারণ সে চাইছিল নরবেটোকে ব্যবহার করে গুরেরেকেও হাতে নাতে ধরতে।
এই বিষয়টা নিয়েই জেমস আর মারিয়ার মধ্যে তর্ক বেঁধে যায়। আর এখানেই মারিয়ার মনে সন্দেহ বাড়তে থাকে। সে বুঝতে পারছিল না জেমস কেন হসপিটালে গিয়ে রিকির স্ত্রী কারার এত বেশি খেয়াল রাখছে, আর এখন হামলাকারীর পরিচয় জানার পরেও সে কেন এতটা অস্থির। এদিকে ডেক্সটারও নিজের পরের শিকার ম্যাটের উপর নজর রাখতে একটা পাবে পৌঁছায়। সেখানে ম্যাট বসে ড্রিঙ্ক করছিল। ডেক্সটারও স্বাভাবিক ভঙ্গিতেই তার পাশে বসে তার সঙ্গে ড্রিঙ্ক করে কথা বলতে থাকে। আর ম্যাট সেখান থেকে চলে গেলেই ডেক্সটার তার গ্লাস থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে আর অতীত ঘটনা শুরু হয়। আর সেখান থেকেই আমরা ম্যাটের অতীত সম্পর্কে জানতে পারি। সে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে এর আগেও বহু মানুষকে মেরেছে, কিন্তু প্রতিবারই টাকার জোরে বেঁচে গিয়েছিল। ডেক্সটারের চোখে এমন একজন মানুষ ছিল একদম পারফেক্ট শিকার, তাই সে ম্যাটকে মারার জন্য একটা ঘর রেডি করে ফেলে। কিন্তু তার আগের দিন একদম স্বাভাবিক মানুষের মতো সে রিটা, ডেব্রার বয়ফ্রেন্ড শনের সঙ্গে একটা ডাবল ডেটে যায়। সেখানে ডেব্রা শনের সঙ্গে ভীষণ খুশি ছিল, কিন্তু সেই সময়ও ডেক্সটারের নজর অন্যদিকে ছিল, কারণ একই জায়গায় খেতে এসেছিল গুরেরও। ওদিকে জেলের ভেতরে হঠাৎই এক পুলিশ অফিসার নরবেটোর সেলের কাছে এসে তাকে একের পর এক ছুরিকাঘাত করে মেরে ফেলে। সবকিছু দেখে বোঝা যাচ্ছিল এই কাজটা গুরেরই করিয়েছে, কারণ সে বুঝে গিয়েছিল পুলিশ নরবেটোকে পিটিয়ে তাকে ধরে ফেলবে। সেই রাতেই ডেক্সটার যখন রিটার বাড়িতে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ রিটার মাথায় ভেসে ওঠে তার আগের হাজব্যান্ডের টর্চারের স্মৃতি, আর মুহূর্তেই সে প্যানিক অ্যাটাক করে। এটা দেখে ডেক্সটার তাকে শান্ত করে, আর তখনই তার চোখ পড়ে নিউজের দিকে। টেলিভিশনে দেখানো হচ্ছিল নরবেটো মারা গিয়েছে। এর পরের দিন ডেব্রার অফিসে হঠাৎ করে এসে হাজির হয় তাদের ডিপার্টমেন্ট হেড টম। আগে ডেব্রার বাবা হ্যারির খুব ভালো বন্ধু ছিল, আর এরই মধ্যে সে জেনে গিয়েছে ডেব্রাই সে রেফ্রিজারেটর ট্রাক খুঁজে বের করেছে। এই কাজের জন্য খুশি হয়ে সে ডেব্রাকে প্রমোশন দেয় আর পাঠিয়ে দেয় হোমিসাইড ডিপার্টমেন্টে। এতে সে প্রচণ্ড খুশি হয়, কিন্তু মারিয়া মোটেও এটি সহ্য করতে পারে না। রাত নামার পর নিজের কাজ শেষ করে মারিয়া যখন বাড়ি ফিরছিল, তখন হঠাৎ তার দেখা হয় জেমসের সঙ্গে। মারিয়া গিয়ে তাকে জানায় রিকির স্ত্রী কারা সকালে হসপিটালে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এটা শুনে জেমস একদম ভেঙে পড়ে, কারণ সত্যিটা ছিল আরও গভীর। আসলে কারার সঙ্গে জেমসের একটা অ্যাফেয়ার চলছিল, আর কারা খুব শিগগিরই রিকিকে ডিভোর্স দিয়ে জেমসকে বিয়ে করার কথাও ভাবছিল। এই সত্যটা জেনে মারিয়ার কাছে জেমসের অদ্ভুত আচরণ সব ক্লিয়ার হয়ে যায়, তাই সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডেক্সটার সেই দিনও ম্যাটকে খুন করার জন্য তার পিছু নিয়েছিল, কিন্তু ঠিক তখনই ডেব্রা ফোন করে তাকে একটা রেস্টুরেন্টে ডাকে। সেখানে গিয়ে ডেক্সটার দেখে ডেব্রা ভীষণ আনন্দ নিয়ে তার প্রমোশনের কথা বলছে। ডেক্সটার একজন সিরিয়াল কিলার হিসাবে ভেতরে ভেতরে আসলে কোনো সত্যিকারের আবেগ অনুভব করছিল না, তবুও ডেব্রার খুশির জন্য তাকে খুশি হওয়ার অভিনয় করতে হয়। আর সেই সময় তার চোখ আবার গিয়ে পড়ে গুরেরোর উপর। অদ্ভুত কাকতালীয়ভাবে সে আবারও একই রেস্টুরেন্টে চলে এসেছিল যেখানে ডেব্রা আর ডেক্সটার খাচ্ছিল। গুরেরোকে ওয়াশরুমে যেতে দেখে ডেক্সটারও তার পিছু নেয়। ওয়াশরুমে গিয়ে সে রাগে ফেটে পড়ে। সে গুরেরোকে সেখানেই মেরে ফেলতে চাইছিল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নেয়, কারণ এই সময়ে যদি সে তাকে খুন করে তাহলে সে একদম ভেসে যাবে। তাই সে নিজের প্ল্যান বাতিল করে। আসলে ডেক্সটারের পালিত বাবা তাকে আগে থেকেই একটা জিনিস শিখিয়েছিল, যদি কাউকে মারতে হয় তাহলে কোনো প্রমাণ ফেলে আসা যাবে না। একবার রক্তের প্রতি নিজের আকর্ষণে ডেক্সটার একটা প্রাণীকে মেরে ফেলার পর নিজের ছুরিটা পরিষ্কার করতে ভুলে গিয়েছিল, আর সেজন্য সে তার উপরে প্রচণ্ড বকাবকি করেছিল, কারণ এমন ভুল বিপদ বয়ে নিয়ে আসতে পারে। আর এই কারণেই ডেক্সটার মানুষ মারে এত হিসাব কষে, এত সূক্ষ্মভাবে, যাতে কোনো প্রমাণ না থাকে। এখন ডেক্সটার আবারও ফিরে যায় ম্যাটের পেছনে, আর এবার আর কোনো দেরি না, সে সরাসরি ম্যাটকে ধরে নিয়ে আসে সেই ঘরে যেটা আগে থেকেই রেডি করে রেখেছিল। ম্যাটের জ্ঞান ফিরতেই তার বুকের ভেতরে যেন সব কিছু ভেঙে পড়ে, কারণ চোখ খুলেই সে বুঝতে পারে সে বিপদে পড়েছে। সেই সময় ডেক্সটার প্রথমে তাকে একটা ভিডিও দেখায়। ভিডিওতে ছিল সেই ছেলেটা যাকে ম্যাট নিজের গাড়ি দিয়ে খুন করেছিল। ম্যাট ডেক্সটারের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু ডেক্সটার কোনো দয়া দেখায় না। সে নির্মমভাবে তাকে মেরে ফেলে, আর তারপর তার দেহ টুকরা টুকরা করে সকল প্রমাণ গায়েব করে দেয়। এরপর ডেক্সটার যখন নিজের বাড়িতে ফিরে আসে, তখন আবারও তার জন্য অপেক্ষা করছিল আর এক অদ্ভুত বিকৃত বার্তা। ফ্রিজের দরজার ওপর সে আবারও দেখতে পায় সেই একই পুতুলের কাটা মাথা, কিন্তু এবার ফ্রিজ খুলতেই সে বুঝতে পারে ভেতর থেকে পুতুলটার বাকি শরীরের অংশগুলো গায়েব। এটা দেখে ডেক্সটার বুঝে যায়
এই নতুন কিলার শুধু তার সঙ্গে যোগাযোগ করছে না, সে তাকে চ্যালেঞ্জও করছে। আর সেই কারণেই ডেক্সটার গোসল করতে করতেও এই খেলাটা নিয়ে ভাবতে থাকে, এই খুনি কে, সে তার ব্যাপারে কতদূর জানে, আর সবথেকে বড় কথা, সে ডেক্সটারকে কেন আলাদাভাবে টার্গেট করেছে। এর পরের দিন রিকির ফিউনারেলে উপস্থিত থাকার পর ডেক্সটার আবারও বেরিয়ে পড়ে নিজের নতুন শিকার খুঁজে বের করার জন্য। আর ঠিক তখনই তার নজরে পড়ে জেরেমি নামের এক কিশোর। 4 বছর আগে এই ছেলেটাই আরেকটা ছেলেকে নির্মমভাবে চাকু দিয়ে খুন করেছিল। ডেক্সটারের বিশ্বাস ছিল জেরেমি হয়তো আবারও কাউকে খুন করবে, এই কারণেই সে তার উপর নজর রেখেছিল। আর কিছুক্ষণ পরই সে দেখে জেরেমি একটি ভয়ঙ্কর চাকু কিনছে। এটা দেখে সে আর চুপ থাকে না, সে জেরেমির কাছে গিয়ে তার হাত চেপে ধরে আর বলে এসব জিনিস না কিনতে। কিন্তু সে তার কথায় গুরুত্ব না দিয়ে সে চাকুটি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডেব্রার মারিয়া একটা আইস স্কেটিং রিংকে চেরি নামের এক প্রস্টিটিউটের লাশ খুঁজে পায়, আর তাকেও মেরেছে সেই একই সিরিয়াল কিলার যে মানুষের শরীর থেকে রক্ত বের করে নিত। ডেব্রা যখন এই নিয়ে মারিয়ার সঙ্গে কথা বলছিল তখন মারিয়া তাকে জানায় স্কেটিং হলে সিকিউরিটি গার্ড টনি আগের রাত থেকেই নিখোঁজ, আর সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সে লাশটাকে মেঝেতে রেখে যাচ্ছে। এই কারণেই মারিয়ার ধারণা হয় টনি চেরিকে খুন করেছে, আর সেই রক্তশূন্য লাশগুলার কিলার সেই। কিন্তু ডেব্রা এতে একমত ছিল না, তার মনে হচ্ছিল টনি কিলার হতে পারে না। কিন্তু ডেব্রা বারবার সেটা বললেও মারিয়া তার কথায় গুরুত্ব দেয় না, বরং অফিসের মিটিংয়ে সে ঘোষণা দিয়ে দেয় টনি যাকে সন্দেহ করে ধরে আনা হয়েছিল এবং জেলে খুন হয়েছে সে প্রকৃত খুনি না, প্রকৃত খুনি সেই গার্ড। এখন এই ব্যাপারটা ডেক্সটারের কাছেও বিরক্তিকর মনে হয়, কারণ সে বুঝতে পারছিল উপর থেকে চাপ আসছে, আর সেই কারণে মারিয়া যত দ্রুত সম্ভব এই কেসটাকে বন্ধ করতে চাইছে। তবে ডেক্সটার এই নিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলে না। কিন্তু ডেব্রা অন্যদিকে টনির নির্দোষ হওয়ার প্রমাণ খুঁজতে শুরু করে। অ্যাঞ্জেলকে নিয়ে সেই রাতের সিসিটিভি ফুটেজ বারবার দেখতে শুরু করে, আর সে দেখতে পায় ভিডিওতে গার্ড টনি লাশটা দেখে অত্যন্ত ভয় পেয়েছিল। এমনকি ফুটেজ দেখে বোঝা যাচ্ছিল ক্যামেরার ব্লাইন্ড স্পট, মানে যেখানে ক্যামেরা দিয়ে দেখা যায় না, সেখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে আর টনি বারবার সেদিকে তাকাচ্ছে। এ দেখে ডেব্রা বুঝতে পারে মূল খুনি সেখানেই ছিল, আর সে জোর করে ভয় দেখিয়ে টনিকে ওই কাজ করাচ্ছিল যাতে সকল দায় টনির উপরে গিয়ে পড়ে। এখন এই তথ্য জানাতে সে সরাসরি চলে যায় টমের কাছে। টমও তার কথায় বিশ্বাস করে, কিন্তু সে ভীষণ বিরক্ত হয় একটা কারণে, কারণ ডেব্রা সরাসরি তার কাছে এসেছে। কারণ রুলস হলো ডেব্রা প্রথমে এই ব্যাপারটা শেয়ার করবে তার ইমিডিয়েট সিনিয়র মারিয়ার সঙ্গে। ডেব্রা তখন তাকে বলে মারিয়ার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো না। তবুও টম শেষ পর্যন্ত ডেব্রার ভালোর কথা ভেবেই তাকে বকাঝকা করে, আর পরে মারিয়াকে একা ডেকে তাকে বলে তার ডেব্রার কথা শোনা উচিত। মারিয়া টমের সামনে ভালোভাবেই সেটা মেনে নেয়, কিন্তু পরে সে মিডিয়াকে ডেকে নিউজে টনিকেই কিলার বলে ঘোষণা দিয়ে দেয়। এই কথা জানার পর ডেব্রা প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে চাইলেও কিছুই করতে পারে না। ওদিকে কারার মৃত্যুর পর জেমস একদম ভেঙে গিয়েছিল। শোকে, রাগে, ক্ষোভে সে নিজেকে সামলাতে পারছিল না। এই অবস্থায় সে সরাসরি গুরেরোর কাছে গিয়ে একটা চার্চে তার পরিবার আর লোকজনদের সামনে তাকে অপমান করতে শুরু করে। তারপর সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। অন্যদিকে ডেক্সটার এখনও জেরেমির উপর নজর রেখেছিল, এবং সেই নজরদারির সময় সে দেখে জেরেমি আরেকটা ছেলেকে মারার উদ্দেশ্যে তাকে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি জেরেমি তাকে কুমির দেখানোর নাম করে সেখানে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়েই সে তাকে খুন করত। তবে সেখানে পৌঁছে যায় ডেক্সটার। জঙ্গলের মধ্যে যখন অন্য ছেলেটা সামনে এগিয়ে যায়, ঠিক তখনই জেরেমি তাকে মারার জন্য সেই চাকু বের করে। তবে তখনই ডেক্সটারকে দেখে জেরেমি আর সেই ছেলে দুজন দৌড়ে সেখান থেকে পালায়। এরই মধ্যে একটি কুমির ডেক্সটারের উপরে হামলা করতে বসে। ডেক্সটার কোনো মতে সেই হামলা এড়িয়ে নিজের গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু গিয়ে দেখতে পায় জেরেমি তার গাড়ির কাচ ভেঙে তার ওয়ালেট চুরি করে নিয়ে গিয়েছে, যা দেখে সে প্রচণ্ড ক্ষেপে যায় আর ঠিক করে ফেলে সে জেরেমিকে আজকেই মারবে। এই সিদ্ধান্ত নিয়েই সে জেরেমিকে ফলো করে। একটা ফাঁকা জায়গায় পৌঁছে সে প্রায় জেরেমিকে ইঞ্জেকশন দিতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জেরেমি এমন একটা কথা বলে যা শুনে ডেক্সটার থেমে যায়। জেরেমি জানায় 4 বছর আগে সে যেই ছেলেটাকে মেরেছিল সেই ছেলেটাই তার সঙ্গে অন্যায় করেছিল, কিন্তু বদনামের ভয়ে সে এই কথা আদালতে বলতে পারেননি, আর সেই কারণেই সে অকারণে শাস্তি কাটিয়েছে।
এটা শুনে ডেক্সটার নিজের সিদ্ধান্ত বদলায়। সে জেরেমিকে আর মারে না, বরঞ্চ ছেড়ে দেয়। আর জেরেমিও ডেক্সটারের ওয়ালেট ফিরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। কিন্তু ডেক্সটারের অতীতেও এমন একটা মুহূর্ত ছিল যেখান থেকে সে খুন করা শুরু করে। ডেক্সটার প্রথমে যাকে মেরেছিল সে ছিল এক নার্স। হ্যারির হসপিটালে ভর্তি থাকার সময় ডেক্সটার জানতে পারে এই নার্স চুপি চুপি কিছু রোগীকে হাইডোজ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলত। আর এবার সে একই কাজ হ্যারির সঙ্গেও করতে চেয়েছিল, কিন্তু তার আগেই ডেক্সটার তাকে থামিয়ে দেয়। আর তারপর হ্যারি নিজেই ডেক্সটারকে বলে ওই নার্সকে মেরে ফেলতে। তখন ডেক্সটার সরাসরি নার্সের বাড়িতে যায়। সে পুরো ঘরটাকে পলিথিন দিয়ে মুড়ে ফেলে। তারপর বাড়ি তল্লাশি করতে গিয়ে সে একটা বই খুঁজে পায়। আর সেই বইয়ে নার্স তার আজ পর্যন্ত যত খুন ছিল সবই লিখে রেখেছিল। এর কিছুক্ষণ পর নার্স বাড়ি ফিরতেই ডেক্সটার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সে তাকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। আর এটাই ছিল ডেক্সটারের প্রথম খুন, তাই শুরুতে সে বেশ ভয় পেয়েছিল। এক পর্যায়ে নার্স তাকে বোঝানোর চেষ্টা করে সে শুধুমাত্র তাদেরকেই খুন করে যাদের সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না, বরঞ্চ বেঁচে শুধুমাত্র কষ্ট পাচ্ছিল। কিন্তু ডেক্সটার সেই কথায় গুরুত্ব না দিয়ে তাকে মেরে ফেলে। আর এই খুনের মধ্য দিয়েই সে সিরিয়াল কিলিংয়ের জগতে পা রাখে। যাই হোক, এটা যেহেতু সিরিজ তাই এক ভিডিওতে এটি কভার করা সম্ভব না। এর পরবর্তী ভিডিও অলরেডি আমার নতুন চ্যানেলে আপলোড করা রয়েছে, লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।